হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রামীণ জনবসতির প্রকারভেদ। আমরা জানি যে গ্রামীণ জনবসতি মূলত গড়ে ওঠে প্রাথমিক কার্যকলাপের ওপর, প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের ওপর ভিত্তি করে। প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ বলতে আমরা কি বুঝি? কৃষিকাজ, বনজ দ্রব্য সংগ্রহ, খনিজ দ্রব্য উত্তোলন, তারপরে মৎস্য শিকার ইত্যাদি। তো ইত্যাদির ওপর ভিত্তি করে জনবসতিগুলি গড়ে উঠছে। এই গ্রামীণ জনবসতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমাদের আজকে আলোচনার বিষয়ই হলো এই প্রকারভেদ। তো দেখে নেব। অনেকগুলি বাসগৃহের সমন্বয়ে একটি বসতির রূপ পায়। যখন অনেকগুলি বাসগৃহ একসঙ্গে সমন্বয়ে গড়ে ওঠে তখন একটি আমরা বসতির রূপ দেখতে পারি। একটি গ্রামীণ বসতি গড়ে ওঠে সাধারণত জীবন ধারণের জন্য প্রাকৃতিক উপকরণ সংগ্রহ এবং প্রাকৃতিক কার্যাবলীর ওপর নির্ভর করে। তো আমি আগেই বললাম যে গ্রামীণ জনবসতি সাধারণত প্রাকৃতিক কার্যাবলী বা প্রাথমিক কার্যাবলীর ওপর ভিত্তি করে গ্রামীণ জনবসতি গড়ে ওঠে। সাধারণভাবে জনবসতি অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং বাসগৃহের মধ্যকার ব্যবধানের ভিত্তিতে বসতিকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃত বসতি বা কম্প্যাক্ট সেটেলমেন্ট। এখানে সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বলতে একসাথে যে জনবসতিগুলি গড়ে উঠছে তাকে আমরা বলছি সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বসতি। তারপর একটা আছে ইতস্তত, বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন। এক্ষেত্রে কি হচ্ছে, বসতিগুলো একে অপরের কাছাকাছি, অর্থাৎ সংঘবদ্ধ বসতির মতন একে অপরের কাছাকাছি থাকছে না, যথেষ্ট দূরে দূরে বসতিগুলি গড়ে উঠছে। তারপরে হচ্ছে রৈখিক বা দণ্ডাকৃতি বা লিনিয়ার সেটেলমেন্ট। এটি সাধারণত কোনো রাস্তাঘাট, তারপরে নদীর পাড়, সমুদ্র উপকূল ইত্যাদি বরাবর গড়ে ওঠে। এই গ্রামীণ বসতিগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। তো সংঘবদ্ধ জনবসতি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। মানুষ যখন তার নিজস্ব প্রয়োজনে একসাথে বসতি গড়ে তোলে অথবা একই প্রাকৃতিক পরিবেশে পাড়াগুলি বা হ্যামলেটগুলি বর্ধিত হয়ে সংঘবদ্ধ বসতিতে পরিণত হয় তখন তাকে গোষ্ঠীবদ্ধ জনবসতি বলে। তো যখন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন কারণে যখন মানুষ সংঘবদ্ধভাবে এক জায়গায় বসতি গড়ে তোলে তখন আমরা তাকে সংঘবদ্ধ বসতি বলি। কিছুটা এই প্রকার হবে বসতিগুলি। এগুলো ধরে নিচ্ছি কোনো ঘর বাড়ি বা বসতি, রাস্তা, এরকম সংঘবদ্ধভাবে বসতিগুলি গড়ে উঠবে। তো নেক্সট স্লাইডে দেখে নেব এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার শহরও হতে পারে। এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব খুবই কম, অর্থাৎ সংঘবদ্ধ একদম কাছাকাছি ভাবে জনবসতিগুলি গড়ে উঠছে, তার দূরত্ব খুবই কম থাকে। একাধিক রাস্তা যেখানে মিলিত হয় সেই স্থানে এই বসতিগুলি লক্ষ্য করা যায়। এই বসতি বর্ধিত হয়ে কালক্রমে পৌর বসতিতে রূপান্তরিত হয়। বসতিগুলির সংখ্যা বাড়তে বাড়তে উন্নত হতে হতে এককালে এটি শহরে বসতিতে পরিণত হয়। অন্যান্য গ্রামীণ বসতির তুলনায় এই বসতি অনেকটাই উন্নত প্রকৃতির হয়। স্থানীয় সম্পদের ওপর নির্ভর করে এই বসতি সাধারণত গড়ে ওঠে। এই বসতি অর্থাৎ কম্প্যাক্ট সেটেলমেন্ট গড়ে ওঠার বিভিন্ন কারণগুলি নিচে দেওয়া হচ্ছে। গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার পেছনে একটি মাত্র ভৌগোলিক কারণ যথেষ্ট নয়, অর্থাৎ শুধুমাত্র একটি ভৌগোলিক কারণের ওপর ভিত্তি করেই যে পুরো জনবসতি, এতগুলো জনবসতি একসঙ্গে গড়ে উঠবে এটা কিন্তু নয়। বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে, বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক নানা রকম কারণের ওপর ভিত্তি করে এই জনবসতিগুলি গড়ে ওঠে। তো কারণগুলি কি কি দেখে নেব। প্রাকৃতিক কারণ এখানে কি কি আছে। গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য নিম্নলিখিত কারণগুলি দায়ী হলো। তা হলো এটা হবে ভূপ্রকৃতি, এখানে একটু ভুল দেওয়া আছে। মালভূমিতে সাধারণত বিক্ষিপ্ত বসতির সুযোগ রয়েছে, কিন্তু সমতল ভূমিতে বিক্ষিপ্ত বসতি ক্রমান্বয়ে কি হয়, সংঘবদ্ধ বসতিতে রূপান্তরিত হয়। মালভূমি অঞ্চলগুলিতে দেখবো আমরা সংঘবদ্ধ বসতি কিন্তু দেখতে পাবো না, অর্থাৎ বিক্ষিপ্ত, এদিক একটা বসতির থেকে আরেকটার মধ্যে যথেষ্ট দূরত্ব থাকবে। কিন্তু সমতল যে জায়গাগুলি সেখানটা এই প্রকার বসতি দেখা যায় না। সমতল জায়গাগুলিতে কি হচ্ছে, সংঘবদ্ধভাবে বসতি গড়ে তুলছে। সমতল ভূমিতে কৃষিকাজের সুযোগ বেশি থাকায় গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠছে। তারপরে কি মৃত্তিকা।
জনবসতি গ্রামীণ জনবসতি গড়ে ওঠেই হচ্ছে কৃষিকাজের ওপর মূলত ভিত্তি করে। গ্রামীণ অঞ্চলে বেশিরভাগ মানুষের প্রাথমিক কার্য বা বেশিরভাগ লোকই কৃষিকাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। তো কৃষিকাজ যেখানে ভালো হবে সেখানে জনবসতিতে বেশি জনঘনত্ব বাড়বে। তো সেখানে কি হবে, কৃষিকাজের জন্য মৃত্তিকা উর্বর প্রকৃতির হতে হয়। তো উর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে কৃষিকাজের যথেষ্ট সুবিধা থাকায় উর্বর মৃত্তিকাযুক্ত স্থানে কৃষিজীবী সংঘবদ্ধ হয়ে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে তোলে। উদাহরণ কি দিতে পারি, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই ধরনের বসতি লক্ষ্য করা যায়। তারপরে আছে হচ্ছে জলবায়ু। জলবায়ু অনুকূল জলবায়ু অঞ্চলে মনোরম প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে অনেক সময় বিক্ষিপ্ত বসতি বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। জল জল হচ্ছে জীবন। জল হচ্ছে নানা কারণে বিভিন্ন দৈনন্দিন কাজে পানীয় জল হিসাবে চাষাবাদের ক্ষেত্রে জল কিন্তু আমাদের প্রয়োজন হয়। এই জলের ওপর ভিত্তি করেও কি হয়, জনবসতি গড়ে ওঠে। তারপরে অর্থনৈতিক কারণ। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অর্থনৈতিক কারণগুলি দেখে নেব। প্রথম কারণটি হচ্ছে কুটির শিল্প। গ্রামাঞ্চলে কুটির শিল্প গড়ে ওঠে, অর্থাৎ ছোট ছোট শিল্প, হাতের কাজ ইত্যাদি শিল্পগুলি গড়ে ওঠে। এই শিল্পের ওপর ভিত্তি করেও কিন্তু এই জনবসতি অর্থাৎ কম্প্যাক্ট সেটেলমেন্ট বা সংঘবদ্ধ জনবসতিগুলি গড়ে ওঠে। বিক্রয় কেন্দ্র। উদ্বৃত্ত ফসল বিক্রয়ের জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের জন্য বাজার হাট গড়ে ওঠে। এই বাজার হাটে ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা থাকায় কি হচ্ছে, মানুষ সেই সমস্ত এলাকায় তাদের বসতি গড়ে তুলছে। পরে দেখে নেব সামাজিক কারণ। সামাজিক কারণেও গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। কি কি কারণ? নিরাপত্তার অভাব। মানুষ যখন দূরে দূরে বসবাস করছে তখন কি একটা নিরাপত্তার অভাব দেখা যাচ্ছে, আর যখন গোষ্ঠীবদ্ধ সংঘবদ্ধ হয়ে একটা জায়গায় বসবাস করছে তাদের মনের মধ্যে একটি সাহস বাড়ছে, নিরাপত্তার অভাব মনে হচ্ছে না। তো ভিতরে কি আছে, নিরাপত্তার অভাবে ও সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। যে সমস্ত অঞ্চলে প্রায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, তারপরে হচ্ছে দস্যুদের হানাদার, চুরি, তারপরে বন্যজন্তুর আক্রমণ ইত্যাদি ঘটে থাকে, সেই সমস্ত মানুষেরা নিরাপত্তার জন্য কি করে, এরকম সংঘবদ্ধ বসতি গড়ে তোলে। তারপরে কি আছে, শিল্পকেন্দ্র। প্রাচীনকালে শিক্ষা কেন্দ্র। প্রাচীনকালে গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থা থেকে বর্তমানে বিদ্যালয় শিক্ষাকে কেন্দ্র করে গ্রামীণ বসতি গড়ে ওঠে। ধর্ম ও কুসংস্কার। গ্রামীণ অঞ্চলের মানুষেরা কি বেশি ধর্ম, কুসংস্কার ইত্যাদি নিয়ে পড়ে থাকে। তারা হচ্ছে একই জাতের লোক, একই সম্প্রদায়ভুক্ত লোক একই সঙ্গে থাকতে যাবে, আর যারা আলাদা তাদের সঙ্গে থাকে না বা তাদের ছুতেও পছন্দ করে না, এরকম টাইপের। তো এই প্রকার কি হয়, একই জাতের মধ্যে বাড়ি তৈরির স্থান নিয়ে বিভিন্ন কুসংস্কারও দেখা যায়। মানে কিছু কিছু লোক কি হয়, অমঙ্গলের কারণে নতুন নির্বাচিত স্থানে বাড়ি তৈরি করতে চায় না। তারা মনে করে যে পৈতৃক সূত্রে প্রাপ্ত ভূমি ওগুলোই পবিত্র, ওখানেই বাড়ি তৈরি করা উচিত, নতুন কোনো স্থানে বাড়ি তৈরি করা উচিত না। এই কারণে কিন্তু সংঘবদ্ধ বসতিগুলি গড়ে উঠে থাকে। একই ধর্মের মানুষেরা নিজেদের আত্মরক্ষার জন্য সংঘবদ্ধ বসতি গড়ে তোলে, যেটা আমি সবার প্রথমেই বললাম। তারপরে আরেকটা রয়েছে বিক্ষিপ্ত জনবসতি। 2 নম্বর গ্রামীণ জনবসতির 2 নম্বর ভাগ। বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে অনুর্বর কৃষি ক্ষেত্রে, অরণ্য এবং তৃণক্ষেত্রে, প্রতিকূল জলবায়ু অঞ্চলে কিন্তু এই প্রকার জনবসতিগুলি দেখা যায়। এই প্রকার জনবসতিগুলি কিরকম হবে, ধরো এখানে রাস্তা, এরকম বাড়িগুলো যথেষ্ট দূরে দূরে অবস্থান করবে, একে অপরের থেকে যথেষ্ট বিক্ষিপ্ত বা দূরে দূরে ভাবে অবস্থান করবে। তো পরে দেখে নেব বৈশিষ্ট্যগুলি। বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলি কি কি? বিক্ষিপ্ত বসতিগুলির ক্ষেত্রে একে অন্যের থেকে অধিক দূরত্বে অবস্থান করবে। সাধারণত বস্তুর ভূপ্রাকৃতিক যুক্ত একই প্রকার বসতি দেখা যায়। বন্ধুর হবে এটা, ঠিক আছে। বসতিগুলি অনুন্নত প্রকৃতির হয়, আর সংঘবদ্ধ বসতি কি ছিল, উন্নত প্রকৃতির ছিল, আর এটা হয় অনুন্নত প্রকৃতির। 4 নম্বর কি হবে, মন্দির, পুকুর, মসজিদকে কেন্দ্র করে সাধারণত এই ধরনের বসতি গড়ে ওঠে। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণগুলি দেখে নেব। বিভিন্ন কারণে বিক্ষিপ্ত জনবসতিগুলি গড়ে ওঠে। তার মধ্যে একটি কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণের মধ্যে আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। ভূপ্রাকৃতিক কারণ, বন্ধুর ভূমি ভাগ,
এটা বন্ধু হবে, ঠিক আছে। বন্ধুর ভূমিভাগ ভূমির ঢাল পাহাড়ের শীর্ষদেশ বরাবর, যেখানে অনুর্বর প্রকৃতি মৃত্তিকা অনুর্বর প্রকৃতি, সে স্থানে এই প্রকার বসতি দেখা যায়। এটা মৃত্তিকা হবে। তারপরে আছে জলবায়ু। রুক্ষ ও শুষ্ক জলবায়ু অঞ্চলে এই প্রকার জনবসতি লক্ষ্য করা যায়। বন্যা প্রবণ অঞ্চলগুলো, যেমন বন্যা প্রকোপ থেকে বাঁচার জন্য এই প্রকার কি হয়, উঁচু অঞ্চলে, সমতল অঞ্চলে বন্যার প্রকোপে আসতে পারে, কিন্তু যে সমস্ত জায়গা কিছুটা উঁচু জায়গায় থাকে সেখানে বন্যার প্রকোপ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। সেই কারণে মানুষ কি হয়, এরকম এই প্রকার বসতি গড়ে তোলে। মৃত্তিকা। অনুর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে কৃষিকাজের সঠিক সুবিধা না থাকায় সেখানে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে না, অর্থাৎ বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে দেখা যায়। সাংস্কৃতিক কারণগুলি কি কি? শান্তি ও নিরাপত্তা। দীর্ঘদিন ধরে স্থায়ী শান্তিপূর্ণ অবস্থার জন্য মানুষ উন্মুক্ত প্রান্তরে বিক্ষিপ্তভাবে বসবাস করে থাকে। তারপরে আর কি আছে, জাতিগত সামাজিক রীতিনীতি। অর্থনৈতিক ধরন, জাতিগত বৈশিষ্ট্যের জন্য উপজাতি অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। এই কারণে আমরা কি দেখি, পাহাড়ি এলাকায় কি হয়, উপজাতিদের বসবাস লক্ষ্য করা যায়। তারপরে নিচু জাত ও জাতিভেদ। নিম্নবর্গের কৃষিজীবীরা মূল্যবান শস্যের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ার জন্য কি করছে, এরকম বিক্ষিপ্ত বসতি গড়ে তুলছে। কৃষি জমির পাশে তারা বসতি গড়ে তুলছে, যাতে তারা কি করতে পারছে, তাদের যে মূল্যবান শস্য তাদের প্রতি সজাগ দৃষ্টি দিতে পারে। তারপরে সর্বশেষ হচ্ছে যে প্রকারটা রয়েছে, অর্থাৎ ধাপটা রয়েছে, সেটি হলো রৈখিক বা দণ্ডাকৃতি বসতি। এই প্রকার সেটেলমেন্ট সাধারণত একটি রাস্তা বা রেল লাইন বা কি হচ্ছে সমুদ্র উপকূল, নদী উপকূল ইত্যাদির ওপর, মানে ইত্যাদিকে কেন্দ্র করে সাইড দিয়ে কি হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, রৈখিকভাবে বাড়িঘর তৈরি হচ্ছে, এরকম লম্বাভাবে রেখা হিসাবে বাড়িঘর সৃষ্টি হচ্ছে। তো এই প্রকার সেটেলমেন্টকে বলি আমরা রৈখিক বা লিনিয়ার সেটেলমেন্ট। নদীর ধারে উঁচু বাঁধ বরাবর, সমুদ্র উপকূল বরাবর, গ্রামের সরু সীমানা বরাবর, রাস্তা রেল লাইনের ধার বরাবর এই ধরনের বসতি গড়ে ওঠে। প্রধানত যোগাযোগের সুবিধার জন্য এই প্রকার বসতি গড়ে ওঠে। বৈশিষ্ট্যগুলি কি দেখে নেব। এই প্রকার বসতিগুলি সাধারণত রাস্তার ধারে গড়ে ওঠে। বসতিগুলি সরল রেখা ভিত্তিকে বিন্যস্ত থাকে। বসতিগুলি সারিবদ্ধভাবে গড়ে ওঠে। রৈখিক বসতি গড়ে ওঠার এবার কারণগুলি দেখে নেব। বিভিন্ন কারণে রৈখিক বসতি গড়ে ওঠে, যেমন প্রাকৃতিক, সামাজিক, বিভিন্ন কারণে গড়ে ওঠে। এক্ষেত্রে প্রাকৃতিক কারণগুলি কি কি দেখে নিই। প্রাকৃতিক কারণের প্রথম কারণটি হচ্ছে রেলপথ। বড় বড় সড়ক পথের পার্শ্ববর্তী অঞ্চলগুলি কি হয়, উঁচু প্রকৃতি হয়। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই উঁচু অঞ্চলগুলিতে মানুষ কিন্তু বসবাস শুরু করে এবং রৈখিক প্রকৃতির জনবসতি গড়ে ওঠে। সমুদ্র উপকূল বা নদীর দুই পাড়ে বন্যার কবল থেকে বাঁচার জন্য এই রৈখিক বসতিও গড়ে উঠে থাকে। সামাজিক কারণ কি কি? বড় বড় সড়ক পথের পাশে যাতায়াতের সুবিধার জন্য এই বসতি গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য এই প্রকার জনবসতি গড়ে ওঠে। নদী বা খালের ধারে মৎস্য শিকার, যারা মৎস্যজীবী, যারা মাছ ধরে নিজেদের জীবন নির্বাহ করে থাকে, তারা কি করে, নদীর ধারে জনবসতি গড়ে তোলে, তার নদীর ধারে বসবাস শুরু করে। তারপরে কি আছে, দরিদ্র শ্রেণীর অধিবাসীরা সড়ক পথের ধারে দণ্ডাকৃতিভাবে জনবসতি গড়ে তোলে। তো আমাদের এখানেই আজকে শেষ হলো। তোমরা যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, এই দুটো হেল্পলাইন নম্বরে কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো নাম্বারগুলো কি আছে দেখে নেব। কি হচ্ছে, এই দুটো নম্বরে কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বিভিন্ন মেজর কোর্সগুলোর ফি আমরা দেখে নিচ্ছি 1199 করে মাত্র, আর সমস্ত মাইনর কোর্সগুলো 699 করে রয়েছে। তোমরা দেরি না করে ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এই নাম্বারগুলোতে কল করে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।